তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আর প্রথমে কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে সাউন্ড লেভেলটা চেক করে দেখি কি অবস্থা। সাউন্ড লেভেল, হ্যাঁ, লেভেল 100% আছে, দ্যাটস গুড। আশা করি আপনারা ভালোই শুনতে পাচ্ছেন আমার কথা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি আপনাদের সপ্তাহে মোটামুটি 5 দিন পড়াই, মোটামুটি 5 দিন, যদি কোনো সমস্যা না থাকে। প্রতিদিন গড়ে 30 মিনিট করে আমি পড়াই আপনাদের। কখনো 35-40 মিনিটও হয়ে যায়, কখনো 25 মিনিটও, 20-25 মিনিটের মধ্যেও হয়ে যায়। তো এখন আমার কথা হচ্ছে, যদি প্রতিদিন আমরা এভারেজ 30 মিনিট করে পড়ি, তাহলে 5 দিনে আমাদের পড়া হয় কতটুকু? 5 দিনে পড়া হয় হচ্ছে 2.5 ঘন্টা, প্রতিদিন যদি 30 মিনিট করে পড়া হয়। আচ্ছা, এর সাথে আমি আপনাদের সপ্তাহে অন্তত 3-4টা এক্সাম নিই। প্রত্যেকটা এক্সামে অন এভারেজ যদি 30টা করে প্রশ্ন থাকে, তাহলে চারটা চারটা এক্সামে 120টা প্রশ্ন থাকে। এই 120টা প্রশ্নের মধ্যে যদি 50% আপনাদের জানা থাকে আর বাকি 50% আপনাদের জানা না থাকে, তবুও 60টা প্রশ্ন থাকে, নতুন 60টা প্রশ্ন। তাহলে এই নতুন 60টা প্রশ্ন যদি আপনারা সলভ করেন, ভালো মতো করে সলভ করেন, এই নতুন 60টা প্রশ্ন সলভ করতে গিয়ে এর সম্পূরক প্রশ্ন, যেমন আমি কথার কথা বলি, একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন হচ্ছে কক্সবাজার। আমার একটা প্রশ্ন ছিল, বাংলাদেশের সর্বপ্রথম আইকনিক রেল স্টেশনের স্থপতির নাম কি? কিন্তু ওখানে কোথাও লেখা ছিল না যে আইকনিক রেল স্টেশনটা কোথায় অবস্থিত। তো তাহলে ওই কক্সবাজার, সরি, স্থপতির নাম পড়তে গিয়ে আইকনিক রেল স্টেশনটা কোথায় অবস্থিত সেটা আমরা জানলাম, কক্সবাজার। আইকনিক রেল স্টেশন কাকে বলে সেটাও বুঝলাম, ওটা দেখতে কেমন তাও দেখলাম। এমনকি ওটার কাজ শুরু হয়েছিল কত সালে, কাজ শেষ হয়েছিল কত সালে, সব কিছুই আমরা মোটামুটি দেখলাম। এখন এই একটা প্রশ্ন সলভ করতে গিয়ে আমাদের সম্পূরক আরও 2-3টা প্রশ্ন সলভ হয়ে গেল। তাহলে ওই 60টা প্রশ্ন সলভ করতে গিয়ে মিনিমাম আরও 3 গুণ, অর্থাৎ 3×6=18, 180টার মতো প্রশ্ন, নতুন প্রশ্ন সলভ হয়। আপনাদের মাথায় যদি বিন্দু মাত্র বুদ্ধিশুদ্ধি থাকতো, তাহলে আপনারা কখনো ক্লাস মিস দিতেন না। যে 30 মিনিট করে ক্লাস হয় বা পরীক্ষাটা হয় অল্প একটু সময়ে, দিই না কষ্ট করে। আচ্ছা, এবার আসি পরীক্ষা প্রসঙ্গে। পরীক্ষাটা দেওয়ার পর অনেকে বলে যে স্যার, আমি খুব কম পাচ্ছি তাই জন্য দিচ্ছি না। তো কম পাচ্ছেন, আমার কাছে কম পেয়ে যদি পরীক্ষা দিতে মন না চায়, তাহলে চাকরির পরীক্ষা আপনি কি জন্য দেবেন? তো তার থেকে সব লেখাপড়া বাদ দিয়ে দেন, সেটাই তো ভালো সলিউশন। আপনার কথা হচ্ছে যে আমি আগে পিএইচডি করব এটার উপরে, মাস্টার হব এটার উপরে, তারপরে যে আমি চাকরির পরীক্ষা দেব। মানে পৃথিবীটা এত সহজ না ভাই। মনে রাখবেন, জিরো থেকেই হিরো হতে হয়। আপনার প্রিপারেশন জিরো থাকবে, এটাই স্বাভাবিক। সেখান থেকে প্রতিনিয়ত পরীক্ষা দিচ্ছেন, সেই প্রশ্নগুলো সলভ করছেন, হ্যাঁ, জিরো পাওয়ার গ্লানি আপনাকে কুরে কুরে খাচ্ছে। প্রথম পরীক্ষা দিয়েছেন, পেয়েছেন মাত্র 1। দ্বিতীয় পরীক্ষা দিয়েছেন, পেয়েছেন মাত্র 5। তৃতীয় পরীক্ষা দিয়ে আবার পেয়েছেন 3। এভাবে আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছেন। একসময় দেখবেন যে আপনি পরীক্ষা দিলেই 30-এর মধ্যে 25-26 পেয়ে যাচ্ছেন। একসময় দেখবেন যে আপনি 100-র মধ্যে 90 পেয়ে যাচ্ছেন। একসময় দেখবেন আপনি 200-র মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এই জন্য আমার কথা হচ্ছে, পড়েন ভাই, বেশি বেশি পড়েন, পরীক্ষা দেন। পরীক্ষা যদি না দেন, আপনার পড়াশোনা করার প্রতি কোনো আগ্রহ থাকবে না। এটা হলো মূল বিষয়। আর কথা বাড়াবো না, 4 মিনিট কথা বলেছি। এখন পরীক্ষা দিবেন না দিবেন না সেটা আপনাদের ইস্যু, আমার কোনো ইস্যু না। পরপর 2টা পরীক্ষা না দিলে গ্রুপ থেকে বের করে দেবো, শেষ। কারণ কারণ আমি এত কষ্ট করে আপনাদের রেজাল্ট তৈরি করি, এত কষ্ট করে আমি আপনাদের পরীক্ষা দিই, নিই। আচ্ছা, তো যাই হোক, তো চলেন তাহলে আমরা এখন শুরু করি আজকের ক্লাস। আর কথা বাড়াচ্ছি না। আমরা গত ক্লাসে সেন্টেন্স কারেকশন দেখছিলাম, আপনাদের মনে আছে বোধহয়। সেন্টেন্স কারেকশনের আজকে আবার আরেকটু দেখবো আমরা।
আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আচ্ছা দেখেন, দেখা যাচ্ছে? ভালো মতো দেখা যাচ্ছে? কেউ একজন একটু স্যার বলে। তুলনামূলকভাবে ছোট দেখা যাচ্ছে। তুলনামূলকভাবে ছোট দেখা যাচ্ছে, ভেরি গুড কথা। আচ্ছা ওয়েট, যাতে তুলনামূলকভাবে ছোট না দেখা যায় তার এক্ষুনি ব্যবস্থা করছি আমি। আমরা প্রশ্ন সলভ করার সময় আমাদের, যখন আপনারা মোটামুটি নতুন বা মাঝারি টাইপের স্টুডেন্ট, তখন প্রশ্ন সলভ করার সময় আপনারা একটা কাজ করবেন, খুব কঠিন এবং জটিল প্রশ্নগুলো আপনারা অ্যাভয়েড করবেন। আচ্ছা, কিছু জটিল প্রশ্ন, কিছু কঠিন প্রশ্ন না পারলে, না বুঝলে কি ক্ষতি হয় বলেন তো? কিছু হয়? ক্ষতি হয় না। তো এই জন্য আপনারা জটিল এবং কঠিন প্রশ্নগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। চলেন আমরা শুরু করি। এটা দেখে আমরা কি বলে, জেলিফিশ আর ক্যারিড effortlessly from place by tides and currents। ক্ষুদ্র কুটির শিল্প কার্গো কর্মকর্তা 2018 সালে এই পরীক্ষাটা এসেছিল, এই প্রশ্নটা এসেছিল। জেলিফিশ আর ক্যারিড, জেলিফিশগুলো, জেলিফিশগুলোকে বহন করা হয় ইফোর্টলেসলি ফ্রম প্লেস বাই টাইডস অ্যান্ড কারেন্টস। অর্থাৎ জেলিফিশগুলোকে নিয়ে যাওয়া হয় বা বহন করা হয় ইফোর্টলেসলি, মানে কোনো চেষ্টা ছাড়াই, ফ্রম প্লেস, জায়গা থেকে। কোন জায়গা থেকে? মানে বিভিন্ন জায়গা থেকে, বাই টাইডস অ্যান্ড কারেন্টস, অর্থাৎ স্রোত দ্বারা এবং জোয়ার দ্বারা, এই কথা বলতে চাচ্ছে। তো দেখেন এইখানে ভুলটা কি আছে, ভুলটা হলো জেলিফিশগুলোকে নিয়ে যাওয়া হয়, এটা ঠিক আছে। তো নিয়ে যাওয়ার ইংরেজি হলো ক্যারি অ্যাওয়ে। সুতরাং আমাদের এই জায়গাটাতে আমাদের বলতে হবে ক্যারিড অ্যাওয়ে। দুঃখিত, তাহলে কি হবে আমাদের? এটা ক্যারিড অ্যাওয়ে, এই জায়গাটাতে আমাদের প্রবলেম। ঠিক আছে, তো তাহলে এই জায়গা সঠিক উত্তর হবে আমাদের বি, বিতে আমাদের সমস্যা। পরেরটা আমরা দেখি, আই টোল্ড। এখন আপনারা বলেন স্যার এটা বুঝবো কিভাবে? দেখেন ভালো করে বুঝেন, এইটা আপনি সহজে বুঝবেন না। কেন বুঝবেন না? এই ক্যারিড অ্যাওয়ে, এইটার মানে যে তাড়িয়ে নিয়ে যাওয়া, বহন করে নিয়ে যাওয়া, এইটা আপনি এখন জেনে গেলেন না। এই জাতীয় প্রশ্ন যদি কখনো আবার আপনার সামনে আসে, আপনি তখন বুঝে ফেলবেন যে এটার হবে ক্যারিড অ্যাওয়ে। এখন আপনি, এটা হলো তখন পথটা চেনা হয়ে গেল। আমি প্রায় আপনাদের বলি, চেনা পথ ধরে হাঁটাটা কিন্তু সহজ। তো এই জন্য আপনাকে প্রশ্ন সলভ করতে হবে। পরেরটাই দেখি, আই টোল্ড মাই টু চিলড্রেন টু স্প্লিট দ্য পাই অ্যামং দেমসেলভস। আই টোল্ড মাই টু চিলড্রেন, আমি আমার দুই ছেলেকে বলেছিলাম, টু স্প্লিট, স্প্লিট মানে হচ্ছে স্পিল্ট দ্য পাই অ্যামাং দেমসেলভ। স্পিল্ট মানে হচ্ছে ভাগ করে দেওয়া, এরকম আলাদা করে ফেলা। স্পিল্ট দ্য পাই, পাই মানে হচ্ছে এক ধরনের খাবার টাইপের জিনিস, পিঠা টাইপের জিনিস। অ্যামাং দেমসেলভস, তাদের দুইজনের মধ্যে। তাহলে এখানে কোন জায়গা আছে? দেখেন, টু চিলড্রেন বলছে, দুইজন ছেলে বলছে, তাহলে তাদের মধ্যে তো অ্যামাং হতে পারে না, কারণ দুইয়ের মধ্যে হলে হয় বিটুইন, আর অনেকের মধ্যে হলে হয় অ্যামাং। তাহলে আমাদের উত্তরটায় ভুল আছে এই সি নাম্বারে। এখানে অ্যামাংয়ের পরিবর্তে বিটুইন হবে, যেহেতু দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। এইটা আপনাদের কিন্তু জানা যে দুইজনের মধ্যে ভাগ করলে অ্যামাং না হয়ে বিটুইন হয়, কিন্তু পরীক্ষার হলে আপনার মাথায় ধরবে না। কেন ধরবে না? কারণ আপনি এই প্রশ্নগুলো সলভ করেন না, ক্লাস করেন না, তাই জন্য। পরেরটা আমরা দেখি কি বলে। এটা দরকার নেই, আমরা এইটাতে আসি। নোবডি নিউ হু হি ইজ। নোবডি নিউ হু হি ইজ, এর মধ্যে ভুল কোথায়? ছোট ছোটগুলো আগে আমরা সলভ করি। কেউই জানে না সে কে। দেখেন এখানে যখন নোবডি নিউ আছে, কেউই জানে না, তখন এইখানে ই স্টার দেওয়া সম্ভব না। তাহলে কি বলতে হবে? কেউই জানতো না সে কে ছিল। তাহলে নোবডি নিউ হু হি ওয়াজ, কারণ একই সেন্টেন্সে দুটো ক্লজ দুটো টেন্সে হতে পারে না। হ্যাঁ পারে, প্রেজেন্ট, সরি পাস্ট পারফেক্ট থাকলে
পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হতে পারে, কিন্তু একটা প্রেজেন্ট টেন্স হবে আর একটা পাস্ট টেন্স হবে, এইটা হতে পারে না। তাহলে এখানে আমাদের ইজের পরিবর্তে ওয়াজ হবে। এটা কিন্তু আমরা খুব সহজে বুঝে গেলাম। নেক্সট, পরেরটা আমরা একটু দেখি। আই ফিল সিক, আমি অসুস্থ অনুভব করি। আই উইশ, আমি আকাঙ্ক্ষা করি। আই হ্যাভ নট ইটেন সো মাচ কেক, আমি অনেক বেশি কেক খেয়ে ফেলিনি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছিল। আই উইশের পরে, এটা আই উইশ যদি কোথাও থাকে তাহলে তারপরে যদি কোনো সাবজেক্ট থাকে সেখানে ভার্বের পাস্ট ফর্ম হয়। এটা হলো একটা নিয়ম। হ্যাঁ, আই উইশ, আই ফ্যান্সি, ঠিক আছে, এগুলোর পরে। তাহলে এখানে হবে কি, এটা ভুল। তাহলে এখানে আমাদের হওয়া উচিত ছিল হ্যাড। আই উইশ আই হ্যাড নট ইটেন সো মাচ কেক, অথবা আই উইশ আই ডিড নট ইট সো মাচ কেক, এরকম কোনো কিছু হওয়ার দরকার ছিল। দেখবো, কথা বলতে ভারী কষ্ট হচ্ছে, যুদ্ধ করতেছি। আচ্ছা, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু গো টু ইউরোপ নেক্সট মান্থ। দেখেন, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু, এগুলো আমি বলেছিলাম, ক্লাসে আমি করিয়েছিলাম। লুক ফরওয়ার্ড টু, এটা হচ্ছে একটা ফ্রেজ। এখান থেকে এই যে এইটুকু লুক ফরওয়ার্ড টু, এইটুকু একটা ফ্রেজ। লুক ফরওয়ার্ড টুর পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে আপনি যখন এই ক্লাসটা করলেন, এই ক্লাসটা যখন দ্বিতীয়বারের জন্য করবেন এবং খাতা কলম নিয়ে বসবেন, তখন কি আপনি নিশ্চয়ই নোট করে নেবেন যে লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এইরকম প্রশ্ন যখনই আপনি খুঁজে পাবেন তখনই তো আপনি ভার্বের সাথে আইএনজি দেবেন। একটা প্রশ্ন তো আপনার জানা হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরেরটা দেখি আমরা। আই ডোন্ট নো, আমি জানি না। হোয়ার কুড হি হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং, এখানে ভুল কোথায়? দেখেন, আই ডোন্ট নো, এই বাক্যের আই ডোন্ট নোটা হচ্ছে একটা নেগেটিভ বাক্য। এই হোয়ারটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, অথবা এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার থেকে শুরু করলে এখান থেকে এইটুকু একটা আলাদা ক্লজ। মনে রাখবেন, যদি প্রথম অংশ, এটুকু একটা আলাদা ক্লজ, এইটুকু একটা আলাদা ক্লজ। যদি একটি বাক্যের দুটি ক্লজ থাকে এবং প্রথম ক্লজটি যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আমি আবারও বলছি, নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, তাহলে পরবর্তী ক্লজে সাবজেক্টের পরে ভার্ব হয়। ভার্ব কখনো সাবজেক্টের আগে বসে না। এটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন। এই এমবেডেড কোশ্চেনের উপরেও আমি ক্লাস নিয়েছি, আপনাদের নিয়েছি। মজার ব্যাপার হচ্ছে, গত পরশুদিন যখন আমি ক্লাস নিলাম, আমি বললাম যে এই বিষয়গুলো যাদের না জানা আছে তারা আমাকে বলবেন, আমি ক্লাস দিয়ে দেবো। একজনও আপনাদের মধ্যে কেউ বলে নাই যে আমি এই বিষয়টা জানি না, সুতরাং আমার এই বিষয়ের উপরে ক্লাসটা একটু দেন, আমি দেখব। মানে এতটাই অনাগ্রহ, চাকরিটা এত সহজ। তাহলে এখন আসি, আই ডোন্ট নো এরপরে কি হবে? হোয়ার হি কুড, এখানে হি এর পরে অক্সিলারি ভার্বটা যাবে, অর্থাৎ কুডটা যাবে এইখানে। তাহলে হোয়ার হি কুড হ্যাভ গন সো আর্লি, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের ভুলটা আছে কোথায়? এই কুড হি, এই জায়গাটাতে আমাদের মূলত ভুল আছে, এই জায়গাটাতে। আচ্ছা, পরেরটা দেখি আমরা। এখানে বলছে ফ্লাইট ইজ এ ভেরি ডিফিকাল্টি অ্যাক্টিভিটি ফর মোস্ট লিভিং থিংস। আচ্ছা, ফ্লাইট, দেখেন, ফ্লাইট ইজ এ ভেরি ডিফিকাল্টি অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিটা হলো নাউন, কার্যক্রম। এখানে যেহেতু আর্টিকেল আছে, আর্টিকেলের পরে লাস্টের ওয়ার্ডটা নাউন হয়, সেই হিসেবে অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের নাউন। তাহলে এর আগের ওয়ার্ডটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ হবে। তাহলে ডিফিকাল্টির, এটার অ্যাডজেক্টিভ হলো ডিফিকাল্ট, সুতরাং উত্তর ভুল আছে, এটা হবে উত্তর। তাহলে ফ্লাইট ইজ আ ভেরি ডিফিকাল্ট অ্যাক্টিভিটি ফর মোস্ট লিভিং থিংস, এভাবে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভাই, আমি